আজ আমার আলোচ্য বিষয় হলো নীতিবিদ্যার সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং নৈতিক ক্রিয়া ও অনৈতিক ক্রিয়া। নীতিবিদ্যা দর্শনের একটি শাখা। নীতিবিদ্যা শব্দটি এথিক্সের বাংলা প্রতিশব্দ। এথিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ এথিকা থেকে। এথিকা শব্দটি এসেছে আরেকটি গ্রিক শব্দ এথস থেকে। আর এই এথস শব্দটির অর্থ হলো রীতিনীতি, প্রথা বা অভ্যেস। অনেকে এথিক্স এবং মোরাল এই শব্দ দুটিকে সমার্থক বলে মনে করেন। মোরাল একটি ল্যাটিন শব্দ যা মোস থেকে উৎপন্ন হয়েছে। মোস শব্দের অর্থ রীতিনীতি বা অভ্যাস। সুতরাং উৎপত্তিগতভাবে বলা চলে যে নীতিবিদ্যা হলো মানুষের রীতিনীতি, প্রথা ও অভ্যাস সম্পর্কিত আলোচনা। নীতিবিদ্যার আলোচ্য বিষয় হলো নৈতিকতা। আর এই নৈতিকতা শব্দটি আমরা নীতিবিদ্যাতেই পাই, কিন্তু নীতিবিদ্যার সংজ্ঞাটা কি সেটা আমাদের আগে জানা দরকার। উইলিয়াম লিলি নীতিবিদ্যার একটি সংজ্ঞা উপস্থিত করেছেন। সংজ্ঞাটা হলো, নীতিবিদ্যা হলো সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কিত আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যে বিজ্ঞান আচরণকে উচিত কি অনুচিত, ভালো কি মন্দ বা অনুরূপভাবে বিচার করে। এই সংজ্ঞাটিকে বিশ্লেষণ করলে নীতিবিদ্যার কতগুলো বৈশিষ্ট্য পাওয়া যাবে। কি কি? নীতিবিদ্যা একটি বিজ্ঞান। যে শাস্ত্র সুসংবদ্ধ জ্ঞান দান করে তাই বিজ্ঞান। কোন বিষয় সম্পর্কে শৃঙ্খলাবদ্ধ এবং সম্পূর্ণ জ্ঞানকেই বিজ্ঞান বলে। বিজ্ঞানে থাকে শৃঙ্খলা ও সম্পূর্ণতা। এই বিজ্ঞান আবার দুই প্রকার, বস্তুনিষ্ঠ এবং আদর্শনিষ্ঠ। তাহলে এবারে আমাদের জানতে হবে যে বস্তুনিষ্ঠ বিজ্ঞান কি এবং আদর্শনিষ্ঠ বিজ্ঞান কি। বস্তুনিষ্ঠ বিজ্ঞান হলো বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ করে তাকে বর্ণনা ও ব্যাখ্যা করে বস্তুনিষ্ঠ বিজ্ঞান। এইভাবে উদ্ভিদ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান গড়ে উঠেছে। উদ্ভিদ বিজ্ঞানী যদি একটি আদর্শের পরিপ্রেক্ষিতে উদ্ভিদকে বিচার করার চেষ্টা করেন, তাহলে তাকে আর বিজ্ঞানী বলা যাবে না। অর্থাৎ তিনি যদি উদ্ভিদকে ভালো বা মন্দ, সুন্দর বা কুৎসিত বলেন, তাহলে তিনি বিজ্ঞানী হতে পারবেন না। কিন্তু কোনো কোনো বিজ্ঞানে পর্যবেক্ষিত বস্তুকে বর্ণনা করা হয় না, বরং কোনো একটি আদর্শ বা মানদণ্ডের সাহায্যে তার বিচার বা মূল্যায়ন করা হয়। এই জাতীয় বিজ্ঞানকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে। আদর্শ তিন প্রকার এবং স্বভাবতই আদর্শনিষ্ঠ বিজ্ঞানও তিন প্রকার। কি কি? নন্দন তত্ত্ব, যুক্তি বিজ্ঞান ও নীতিবিদ্যা। নন্দন তত্ত্ব সৌন্দর্যের একটি আদর্শের আলোকে বস্তুর সৌন্দর্য বিচার করে। আর যুক্তি বিজ্ঞানের আদর্শ বৈধতা। এই বৈধতার আদর্শের নিরিখে যুক্তিবিজ্ঞান যুক্তির বৈধতা বিচার করে। আর নীতিবিদ্যার আদর্শ কি? নীতিবিদ্যার আদর্শ হলো মঙ্গল বা কল্যাণ। এই আদর্শ নিয়ে নীতিবিদ্যা মানুষের আচরণ ও সামগ্রিকভাবে জীবন কল্যাণকর কিনা তা বিচার করে। সুতরাং তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নীতিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এই বিজ্ঞান তার নিজস্ব আদর্শের আলোকে যাকে বিচার করে তার নাম কন্ডাক্ট বা আচরণ। সহজ কথায় বলা যায় যে নীতিবিদ্যা মানুষের আচরণের মূল্যায়ন করে, কিন্তু যে কোনো আচরণ নীতিবিজ্ঞানের বিচার্য নয়। এমন অনেক আচরণ বা ক্রিয়া আছে যাদের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এই জাতীয় ক্রিয়াকে অনৈচ্ছিক ক্রিয়া বলা হয়। অনৈচ্ছিক ক্রিয়া যেহেতু আমাদের ইচ্ছাকৃত নয়, তাই এই জাতীয় ক্রিয়ার কোনো দায়িত্ব আমাদের থাকে না। যে ক্রিয়ার জন্য আমার দায়িত্ব নেই সেই কাজকে বিচার করে আমাকে বিচার করা যায় না। নীতিবিদ্যা শুধুমাত্র মানুষের ঐচ্ছিক ক্রিয়াকেই বিচার করে। যে ক্রিয়া
সে অন্যের দ্বারা প্ররোচিত না হয়ে স্বপরিকল্পিত কোনো উদ্দেশ্য সিদ্ধ করার জন্য সচেতনভাবে সম্পাদন করে। সচেতনভাবে স্বেচ্ছাকৃত এই ক্রিয়ার জন্য আমরা তার কর্তাকে দায়ী করতে পারি। তাই এই ক্রিয়ার নৈতিক মূল্যায়ন অর্থহীন হয় না, কারণ কর্মের মূল্যায়নের মাধ্যমে কর্তারও মূল্যায়ন করা সম্ভব হয়। নীতিবিদ্যা সম্পর্কে লিলির এই সংজ্ঞায় বলা হয়েছে যে এই শাস্ত্র সমাজবদ্ধ মানুষের আচরণের মূল্যায়ন করে। সুতরাং নীতিবিদ্যা যে আচরণের মূল্যায়ন করে সেই আচরণের দুটো বৈশিষ্ট্য। কি কি? এক হচ্ছে আচরণটি মানুষের আচরণ, যে কোনো প্রাণীর ক্রিয়া বা আচরণ নয়। আর দুই, যে মানুষের আচরণ নীতিবিদ্যার বিচার্য তা সমাজবদ্ধ মানুষের আচরণ। সমাজ বহির্ভূত মানুষের আচরণের মূল্যায়ন করা নীতিবিদ্যার উদ্দেশ্য নয়। সুতরাং নীতিবিদ্যার যে সংজ্ঞা লিলি দিয়েছেন তাকে আমরা গ্রহণ করতে পারি। সংজ্ঞাটা হলো, সুতরাং লিলির সংজ্ঞাটা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? লিলির সংজ্ঞাটি হলো যে নীতিবিদ্যা সমাজবদ্ধ মানুষের ঐচ্ছিক ক্রিয়াকলাপের মূল্যায়নমূলক একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আবার বলছি, তাহলে লিলি নীতিবিদ্যার কি সংজ্ঞা দিয়েছেন? লিলি নীতিবিদ্যার সংজ্ঞায় বলেছেন যে নীতিবিদ্যা সমাজবদ্ধ মানুষের ঐচ্ছিক ক্রিয়াকলাপের মূল্যায়নমূলক একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এবার আমরা যাব নীতিবিদ্যার অন্তর্গত নৈতিক ও অনৈতিক ক্রিয়ায়। নৈতিক ও অনৈতিক ক্রিয়া সম্পর্কে আমরা এবার আলোচনা করব। নৈতিক ও অনৈতিক ক্রিয়া অর্থাৎ মোরাল এবং নন মোরাল অ্যাকশন। মানুষের কর্মের নৈতিক মূল্যায়ন করাই হচ্ছে নীতিবিদ্যার কাজ। কিন্তু যে কোনো কর্মই নৈতিক মূল্যায়নের যোগ্য নয়। যে কর্মের জন্য আমরা দায়ী একমাত্র সেই কর্মই নৈতিক মূল্যায়নের যোগ্য হতে পারে। আমরা আমাদের সকল কর্মের জন্য দায়ী নই। যে কর্মের জন্য আমাদের দায়িত্ব নেই সেই কর্মের বিচার প্রসঙ্গে তাকে ভালো বা মন্দ বলা অর্থহীন। যেমন ধরো, শরীরের যান্ত্রিক ক্রিয়াসমূহ যেমন শ্বাস প্রশ্বাস ক্রিয়া বা পরিপাক ক্রিয়ার জন্য আমরা দায়ী নই। যে অর্থে একজন মানুষের মিথ্যা কথন বা প্রতিশ্রুতি ভঙ্গ নৈতিকভাবে বিচার্য, সেই অর্থে তার শ্বাস প্রশ্বাস গ্রহণের নৈতিক বিচার হয় না। একজন মানুষ তার মিথ্যাচারের দায়িত্ব নিতে পারে, কিন্তু সে তার শ্বাস প্রশ্বাস গ্রহণের জন্য দায়ী নয়। আসলে আমরা মানুষের কর্মের নৈতিক মূল্যায়ন করি মানুষটিকে বিচার করার উদ্দেশ্যে। কিন্তু যেখানে একজন মানুষকে তার কর্মের জন্য দায়ী করা যায় না, সেখানে তার কর্মের মূল্যায়নের মাধ্যমে সেই মানুষটির মূল্যায়ন করা যায় না। এই জাতীয় আচরণ বা কর্ম যেন নৈতিক বিচারের ঊর্ধ্বে। যে ক্রিয়া নৈতিক বিচারের যোগ্য নয়, যে ক্রিয়াকে ভালো বা মন্দ এইরকম নৈতিক বিশেষণের দ্বারা বিশিষ্ট করা যায় না, সেই ক্রিয়াকে আমরা কি বলবো? অনৈতিক ক্রিয়া বা নন মোরাল অ্যাকশন। যেসব ক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে ঘটে, যে ক্রিয়া স্বতঃস্ফূর্ত, যে ক্রিয়া অভ্যাসজনিত, তারা সকলেই অনৈতিক। বাহ্যত তারা আমার ক্রিয়া হলেও আমি এই সমস্ত ক্রিয়ার জন্য দায়ী নই, তাই তারা অনৈতিক। কেবলমাত্র ঐচ্ছিক বা স্বেচ্ছাকৃত ক্রিয়াই নৈতিক মূল্যায়নের বিষয় হতে পারে না। তাহলে এবার প্রশ্ন হলো যে ঐচ্ছিক ক্রিয়া কি বা ঐচ্ছিক ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া স্বেচ্ছাকৃত এবং স্বনিয়ন্ত্রিত সেই ক্রিয়াই ঐচ্ছিক ক্রিয়া। এই ক্রিয়া স্বেচ্ছাকৃত অর্থাৎ এই ক্রিয়া করা বা না করার স্বাধীনতা আমার আছে। ঐচ্ছিক ক্রিয়া সর্বদাই একটি বিশেষ উদ্দেশ্যমুখী। এই ক্রিয়ার কর্তা সচেতনভাবে তার ক্রিয়াকে উদ্দেশ্য অভিমুখে পরিচালিত করতে পারে। যেমন ধরো,
প্রতিজ্ঞা করার পর আমি প্রতিজ্ঞা পালন করতে পারি অথবা প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারি। এই দুটি বিকল্পের মধ্যে কোনো একটিকে আমি স্বাধীনভাবে নির্বাচন করতে পারি। তাই আমি যদি প্রতিজ্ঞা পালন করি বা প্রতিশ্রুতি ভঙ্গ করি তাহলে উভয় ক্রিয়াই ঐচ্ছিক ক্রিয়া বলে গণ্য হবে। ঐচ্ছিক ক্রিয়াকে ভালো বা মন্দ বলা যায় না। আমরা ঐচ্ছিক ক্রিয়ার জন্য দায়ী, তাই তার নৈতিক মূল্য আমাদের স্পর্শ করে। এখানে লক্ষ্য করা প্রয়োজন যে এই যে ভালো এবং মন্দ এই দুটি নৈতিক মূল্যায়নমূলক শব্দ। তাই যখন কোনো ক্রিয়াকে ভালো বলা হয় তখন যেমন তার নৈতিক মূল্যায়ন করা হয়, সেই রকম যখন কোনো ক্রিয়াকে মন্দ বলা হয় তখনও তার নৈতিক মূল্যায়ন করা হয়। তবে যখন কোনো ক্রিয়াকে ভালো বলা হয় তখন আমাদের বক্তব্য এই যে সেই ক্রিয়াটি নীতিসম্মত বা মোরাল। আবার যখন কোনো ক্রিয়াকে মন্দ বলা হয় তখন আমাদের বক্তব্য যে ক্রিয়াটি নীতিসম্মত নয়, অর্থাৎ ক্রিয়াটি ইমমরাল। কোনো ক্রিয়াকে যদি মোরাল বলা হয় তাহলে যেমন ক্রিয়াটিকে নৈতিক ক্রিয়া বলা হবে, সেই রকম কোনো ক্রিয়াকে ইমমরাল বলা হলেও ক্রিয়াটিকে নৈতিক বলা হবে। আসলে সেই ক্রিয়াই নৈতিক যার নৈতিক মূল্যায়ন হয়। ভালো বলা এবং মন্দ বলা একইভাবে নৈতিকতার লক্ষণ। যাকে ভালো বা মন্দ কিছুই বলা যায় না তাই হলো নন মোরাল বা অনৈতিক ক্রিয়া। তাহলে এবারে আমরা যাব অনৈতিক ক্রিয়ায়। অনৈতিক ক্রিয়া কি? আমরা জানি যে আমাদের সমস্ত কর্মই ভালো বা মন্দ বলে বিচারের যোগ্য নয়। যে ক্রিয়াকে ভালো বা মন্দ বলে বিচার করা যায় না সেই ক্রিয়াই অনৈতিক ক্রিয়া। যাবতীয় অনৈচ্ছিক ক্রিয়াকে অনৈতিক ক্রিয়া বলা হয়। এক কথায় যদি বলা যায় যাবতীয় অনৈচ্ছিক ক্রিয়াকে অনৈতিক ক্রিয়া বলে। এবারে তাহলে আমরা জানবো যে অনৈচ্ছিক ক্রিয়া কি। অনৈচ্ছিক ক্রিয়া হলো যে ক্রিয়া আমাদের নিজস্ব ইচ্ছা প্রণোদিত নয়, তাই অনৈচ্ছিক ক্রিয়া। আমাদের দেহযন্ত্রের সাহায্যে এই ক্রিয়া সম্পাদিত হলেও এর পেছনে সচেতন সংকল্প থাকে না। অভ্যাসবশত আমরা যে কাজ করি অথবা যে কাজ স্বয়ংক্রিয় বা স্বতঃস্ফূর্ত তা আমাদের ইচ্ছার দ্বারা পরিকল্পিত বা পরিচালিত হয় না। যেমন ধরো প্রতিবর্ত ক্রিয়া একটা অনৈচ্ছিক ক্রিয়া। আমার হাতটি আগুনের কাছাকাছি গেলে আমি তৎক্ষণাৎ হাতটা সরিয়ে নিই। এই ক্রিয়ার পেছনে চিন্তা ভাবনার কোনো অবকাশ থাকে না। এই ক্রিয়া আমার পরিকল্পিত নয়। হাতটি সরিয়ে না আনার পক্ষে এখানে আমার কোনো স্বাধীনতা নেই। যেহেতু এই কাজ স্বাধীন বা পরিকল্পিত নয়, অথচ এখানে এরকমের আবশ্যিকতা আছে, তাই আমি এই কাজের দায়িত্ব গ্রহণ করি না। এই কারণে এই জাতীয় কাজকে ভালো বা মন্দ বলা অর্থহীন। এইভাবে এই কর্ম নৈতিক বিচারের যোগ্য হয় না। এই অনৈচ্ছিক ক্রিয়া অনৈতিক কর্ম বলে গণ্য হয়। যেমন ধরো এখন যে ক্রিয়াগুলো সম্পর্কে আলোচনা করব সেই ক্রিয়াগুলোকে অনৈচ্ছিক ক্রিয়া বলা যেতে পারে। যেমন স্বয়ংক্রিয় ক্রিয়া। এই ক্রিয়াগুলি স্বয়ংক্রিয়ভাবে ঘটে। শিশু জন্মাবার পরই সে যে অঙ্গ সঞ্চালন করে তা শিশুর ইচ্ছাপূর্বক ক্রিয়া নয়, এই ক্রিয়া স্বতঃস্ফূর্ত। পরিণত বয়স্ক মানুষের মধ্যেও এই জাতীয় অনেক ক্রিয়া দেখা যায়। যেমন রক্ত সঞ্চালন ক্রিয়া, পরিপাক ক্রিয়া, হৃদযন্ত্রের ক্রিয়া প্রভৃতি আমাদের ইচ্ছা নিরপেক্ষভাবে ঘটে থাকে। আমাদের নিজের দেহযন্ত্রের ক্রিয়া হলেও আমরা এই ক্রিয়াগুলি সম্পর্কে সচেতন থাকি না। আরো একটি যেমন বলা যেতে পারে, আরেক ধরনের করলে কি হবে, স্বয়ংক্রিয় ক্রিয়াটা অনৈচ্ছিক ক্রিয়া, এটা আমরা জানলাম। এবারে জানবো প্রতিবর্ত ক্রিয়াও কিন্তু অনৈচ্ছিক ক্রিয়া। কিভাবে? বাহ্য উদ্দীপকের উপস্থিতিতে ইচ্ছা প্রয়োগ ছাড়াই যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয় তার নাম প্রতিবর্ত ক্রিয়া। এই প্রতিক্রিয়া সচেতন নয় এবং সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পনা রহিত। যেমন চোখে তীব্র আলো পড়লে আমরা তৎক্ষণাৎ চোখের পাতা বন্ধ করি, এর জন্য কোনো পূর্ব প্রস্তুতি থাকে না। এটি কি? এটি প্রতিবর্ত ক্রিয়ার দৃষ্টান্ত।
প্রতিবর্ত ক্রিয়া আমাদের ইচ্ছা নিরপেক্ষ এবং সেই কারণে তার কোনো নৈতিক মূল্য নেই। এবার আমরা আরেকটি অনৈচ্ছিক ক্রিয়া সম্পর্কে জানবো। সেটা কি? সেটা হচ্ছে ভাবজ ক্রিয়া। সেটা কি? ভাবজ ক্রিয়া। অর্থাৎ কখনো কখনো কোনো ভাব আমাদের মধ্যে ক্রিয়ার সঞ্চার করে। এই ক্রিয়ার নাম কি? ভাবজ ক্রিয়া। কোনো কোনো ভাব আমাদের মনে যখন অত্যন্ত প্রবল বা তীব্র হয় তখন তা তৎক্ষণাৎ প্রকোষোন্মুখ হয়ে ওঠে এবং বাহ্য ক্রিয়ার মাধ্যমে সেটা প্রকাশিত হয়। মনের ভাবকে ক্রিয়ার মাধ্যমে প্রকাশ করার জন্য কোনো সচেতন সংকল্পের প্রয়োজন হয় না। যেমন ধরো, ফুটবল খেলার দর্শক যখন গোল পোস্টের মুখে বল দেখে তার মনে এরকম ভাব উপস্থিত হয় যে গোল হোক, এবং তৎক্ষণাৎ সে নিজের অজান্তেই পা ছোড়ে। এই ক্রিয়া সচেতনভাবে পরিকল্পিত বা ইচ্ছাকৃত নয়, তাই এই ক্রিয়ার নৈতিক মূল্য নেই। আমরা আরেকটি অনৈচ্ছিক ক্রিয়া সম্পর্কে জানবো। সেটা কি? সাহজিক ক্রিয়া। প্রত্যেক প্রজাতির প্রাণীর মধ্যে কতগুলি সহজাত প্রবৃত্তি থাকে। এই প্রবৃত্তি জন্মগত। মানুষের মধ্যেও এই প্রবৃত্তি আছে। আত্মরক্ষার প্রবৃত্তি, সন্তান পালনের প্রবৃত্তি, বংশ রক্ষার প্রবৃত্তি প্রভৃতি সহজাত প্রবৃত্তির দৃষ্টান্ত। এইরূপ প্রবৃত্তি বশে মানুষ যে ক্রিয়া করে তাকেই সাহজিক ক্রিয়া বলে। সাহজিক প্রবৃত্তির বৈশিষ্ট্য হলো এই ক্রিয়া উদ্দেশ্যমূলক, অথচ সচেতনভাবে উদ্দেশ্য সিদ্ধির জন্য এই ক্রিয়া করা হয় না। ইচ্ছাপূর্বক করা হয় না বলে সাহজিক ক্রিয়াকে অনৈচ্ছিক ক্রিয়া বলা হয়। আমরা আরো একটি অনৈচ্ছিক ক্রিয়া সম্পর্কে জানবো। সেটা কি? অনুকরণমূলক ক্রিয়া। আমরা যে অন্যের ক্রিয়াকে অনুকরণ করি একথা অনস্বীকার্য। এই অনুকরণ ইচ্ছাকৃত হতে পারে, আবার ইচ্ছাকৃত নাও হতে পারে। যেমন শিশু অন্যের আচরণকে অনুকরণ করে, কিন্তু শিশুর এই অনুকরণ ইচ্ছাকৃত নয়, তার অনুকরণ হচ্ছে স্বতঃস্ফূর্ত। সেই জন্য শিশুর অনুকরণমূলক ক্রিয়াকে অনৈচ্ছিক বলা হয়। স্বভাবতই এই ক্রিয়া অনৈতিক। আজ আমরা এই পর্যন্তই জানবো। পরের দিন আমরা ঐচ্ছিক ক্রিয়া সম্পর্কে জানবো।